সবচেয়ে বড় কষ্ট হচ্ছে এই যে বেড়ি লাগাইয়ে কোর্টে নিয়ে যেত, তো 17-16 বছর আমাকে খুব মানসিক যন্ত্রণা ভোগ করতেছে। আমার অপরাধটা কি আমি আজও খুঁজে পাইনি। আমি কি জন্য আজকে 16-17 বছর জেল খাটলাম, আশা ছাড়িয়ে দিচ্ছিলাম যে আর বোধহয় ছেলে মেয়েদের সাথে দেখা হবে না। 16 বছরে মামারা না থাকলে যে আমি কোথায় যাইতাম এটা আমি জানি না। অনেক চেষ্টা করছি কিন্তু আমার দিদিকে সাধারণত বাঁচাইতে পারেনি। আমার ভাই অকালে আমার দিদিকে চলে যেতে হয়েছে। সবাই আমরা পিলখানা থেকে মানে পলাই এসেছিলাম আর কি, নিজের আত্মরক্ষার জন্য। বিশেষ করে আমরা যেহেতু সিভিল এমপ্লয়, পরবর্তীতে পিলখানায় জয়েনের উদ্দেশ্যে রওনা হই এবং ওখানে যাওয়ার পরে আমাদেরকে সময় বেঁধে দেওয়া হয় যে আপনারা আবাহনী মাঠে থাকবেন, অনুমতি পেলে আপনাদেরকে ভিতরে নেওয়া হবে। নিয়ে গেল, এবার নেওয়ার জিজ্ঞাসাবাদ, সবাইকে একই কথা বলছি যে আমি নিরপরাধ, আমার কোনো হাতিয়ার নাই, আমার কোনো ইউনিফর্ম নাই। আমাকে শুধু শুধু কি ছিল না ছিল এটা পরেকার ব্যাপার, কি জানো তাই বলো। আমি বললাম স্যার আমি আমি আননোন, কিছু জানি না স্যার। কারণ আমি যেখানে থাকি, আমার যেখানে কর্মস্থল, সেখান থেকে যেখানে ঘটনা হচ্ছে সেটা প্রায় আধা মাইলের মতন ডিফারেন্স। তা আমি কিভাবে কি জানবো স্যার? এটুকু আমার অপরাধ ছিল যে শুধু পিলখানায় সেদিন গণ্ডগোল কেন আমি ছিলাম, এটাই মনে হয় আমার জন্য অপরাধ। তখন আমি আমার কর্মস্থলে, যেটা হচ্ছে আমার কনস্ট্রাকশন ব্রাঞ্চ, নির্মাণ শাখা, যেখানে আমি কাঠমিস্ত্রি কাজ করতাম, ওখানে আমি ছিলাম। তারপরে আমাকে এই যে জেল জীবনে আসতে হলো। আমাদেরকে সবাইকে সান্ত্বনা দিছে যে আপনাদের যেহেতু ওই দেওয়া হয়েছে, ওই সাধারণ ক্ষমা, তা আপনার নিরাপত্তার জন্য আপনাদেরকে পাঠানো হলো, কয়েকদিন থাকার পরে আপনাকে চলে আসবে। কিন্তু তার পরবর্তীতে আর এই বিগত 17-16 বছর আমাকে খুব মানসিক যন্ত্রণা ভোগ করতেছে। এবং এরপরে আমার মেয়ের বিয়ে হচ্ছে, জেলখানা থাকা অবস্থায় আমি দেখতে পারিনি। আমার ওয়াইফ মারা গেছে 21 সালে মার্চ মাসে, এটা আরো বেদনাদায়ক। আমি যে বাসায় আসছি, আমি মানসিকভাবে খুব ভেঙে পড়ছি। আমি ভাষা প্রকাশ করতে পারবো না। আমরা কোর্টের মাধ্যমে জানতে পারলাম, কোর্ট থেকে আমরা মাঝে মাঝে ইংরেজি দিতাম পার্টিতে, যখন আমাদের কোর্টে নিত আর কি জিজ্ঞাসাবাদের জন্য, তখন জানতে পারলাম যে আমার ওয়াইফ মারা গেছে। তারপর আমার ছেলে, আমার মেয়ে গেছিল সাক্ষাতে, যাই বলে আসলো যে বাবা মা তো মারা গেছে। আমি মানসিকভাবে ওখানে ভেঙে পড়ছিলাম, কিন্তু কিছু তো করার নেই, কারণ আমি যেহেতু ওখান থেকে আর আসতে পারবো না। আর দেখা সাক্ষাৎ একটা নিয়ম আছে, প্যানালে মুক্তি, এটা তো আমার দ্বারা তো হবেই না, কারণ যেহেতু আমি গরিব মানুষ। সবচেয়ে বড় কষ্ট হচ্ছে এই যে বেড়ি লাগাইয়ে কোর্টে নিয়ে যেত, এক নাগারে 2-2.5 বছর। এই কষ্টটা আরো বেশি কষ্ট, এটাই আমার স্মৃতি হয়ে থাকবে সারা জীবন। আর ডান্ডা বেড়ি থাকলে যে হাঁটা চলাফেরা, পায়খানা প্রসাব যে কত কষ্ট, এটা তো ভাষায় বর্ণনা করা যাবে না। তারপরও ছেলে মেয়ের মুখের দিক তাকাই বাকি জীবনটা ওইভাবে কাটাইছি। আশা ছিল যে যাই বড় সাথে। তারপরে পরবর্তীতে এসে এই ধরেন 16-17 সালে এসে বা 18 সালে এসে আশা ছাড়িয়ে দিচ্ছিলাম যে আর বোধহয় ছেলে মেয়েদের সাথে দেখা হবে না। ওখানে অনেক লোক মারা গেছে আমাদের মিডিয়ার সহপাঠীরা, স্টপ ওই হার্ট অ্যাটাকে, যার জন্য আমিও একটা আশা ছাড়িয়ে দিচ্ছিলাম যে আর বোধহয় আমার ছেলে মেয়েদের সাথে দেখা হবে না। তো যাক, ভগবানের অসীম কৃপা এবং এই ছাত্র সমাজের জন্য যে এদের কৃতিত্ব, এটা ভোলার মতন নয়। ওদের জন্য হয়তো আজকে আমি আমার এই সন্তানের কাছে ফিরে আসতে পারছি। ওদের জন্য ভগবান ভালো রাখে, সুস্থ রাখে, এটুকু আমি কামনা করি। খালি অপেক্ষা গুনতেছি কখন রাজবাড়িতে যাব, কখন রাজবাড়িতে যাব। কোনো টাকা পয়সা জমা করে রেখে যেতে পারিনি। এই যে বাকি সময়টা, বাকি দিনগুলা কিভাবে কাটবে, এখন এইটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়াইছে। আমি তো সরকারের জন্য 23.5টা বছর চাকরি করছি, আমার অপরাধটা কি আমি আজও খুঁজে পাইনি। আমি কি জন্য আজকে 16-17 বছর জেল খাটলাম, এইটাই আমার মাথায় আজও পর্যন্ত ঢোকে না। যে আমি একটা সিভিল এমপ্লয়, আমাকে কেন সরকার এইভাবে 17 বছর আমাকে জেলে পচে মানল, আমার এটাই শুধু প্রশ্ন। আমি এইটুকুই বলতে চাই, আমাদের একটা ইচ্ছা ছিল যে আমরা মানে জেল থেকে বেরোয় তাদের কবর জিয়ারত করবো, এটা আমাদের একটা ধ্যান ধারণা ছিল, কিন্তু কি কারণবশত হয়নি আমি জানি না। তবে যদি 10 তারিখে আমাকে বা আমাদেরকে ঢাকা যাওয়াই লাগে, তো
তো আমরা চেষ্টা করব 100%, বিশেষ করে বনানী গোরস্থান, যাদের আমার স্যাররা ওখানে চিরনিদ্রায় শহীদ আছে, ওদের কাছে যাব। এবং যেখানে এই 5ই আগস্টে যারা শহীদ বরণ করছে বা ওখানে যাদেরকে সমাধিত করা হয়েছে ওদের জিয়ারত করা হবে। আমি অবশ্যই যাবো, আমি কথা দিলাম। আমি কেন ওদের জন্য আজকে আমি আমার ছেলে মেয়েদের মুখ দেখতে পাচ্ছি, এটা আমার জন্য বিরাট পাওয়া। তো এটা ঋণ তো শোধ করা যাবে না, ওদের কাছে যেতেই হবে, তাদের কাছে ক্ষমা চাইতেই হবে যে আপনারা ছিলেন বিধায় আজকে আমরা মুক্ত জীবনে আসতে পারছি। আমার বাবা, মানে আমি যখন এসএসসি পরীক্ষার্থী 2009 সালের, তখন আমার বাবার জেলে চলে যায়। 2010 সালে আমার রেজাল্ট আউট হয়, আমি পাশ করি, কিন্তু টাকার অভাবে আমি আর কলেজে লেখাপড়া করতে পারিনি। পরবর্তীতে নিজের মামার দোকানে কাজ করি, এভাবেই টুকটুক টুকটুক করে চলে আসতেছিল। তার ভিতরে 4-5 বছর আগে মা মারা গেল। মানে সন্তানের জীবনে যদি গার্জিয়ান না থাকে, তার জীবনে আর কোনো কিছু থাকে না, যা আমি বুঝছি। মা মারা যাওয়ার পরে বাসা ভাড়া থাকতাম, ওখানে একলা একলা কিভাবে থাকবো। মামা মামার বাড়িতে ডেকে নিয়ে আসলো, মামা তুমি আমার বাড়িতে আসো। আর এই সর্বোপরি মামারা যদি আমার কাছে না থাকতো এই 16টা বছর, বাবা তো জেলে, তার একটা নির্দিষ্ট ঠিকানা ছিল, সে জেলে। তো এই 16 বছরে মামারা না থাকলে যে আমি কোথায় যাইতাম এটা আমি জানি না। এখন যে আমি বাবাকে পাইছি, তারপরও আমার মায়ের অভাবটা আমি বলতে পারতেছি না। একজন আসছে, একজন নাই, এই অভাব কি আর পূরণ হবে কখনো? এই 16টা বছর আমার জামাইবাবু সাধারণত জেলে ছিল। আর তারপরে আমার দিদি অসুস্থ হয়ে পড়ে। দিদির হয়ে গেছে স্পেশাল ক্যান্সার। অনেক চেষ্টা করছি, কিন্তু আমার দিদিকে সাধারণত বাঁচাইতে পারেনি আমার ভাই। অকালে আমার দিদিকে চলে যেতে হয়েছে। তারপরে ছিল আমার ভাগ্নি। আমার ভাইরাই সাধারণত তার ভাগ্নিকে আশ্রয় দিচ্ছে, বুকে আগলায় রাখছি। এক ভাই এক বোন, বোনটাকে দেখে শুনে সাধারণত বিয়ে শাদী দিয়েছি। কিন্তু এখন শেষ মুহূর্তে আমার ভাগ্নে তার জামাইবাবুকে ফিরে পাইছে, এটাই, তার বাবাকে ফিরে পাইছে, এটাই আমাদের সবচেয়ে সাধনা।